প্রতিদিন রাতে গোঙানির আওয়াজ, একটা অবয়ব আসে আমার কাছে এবং সে এসে কেন আমাকে মারতে চায় সেই ঘটনাটা এখান থেকেই শুনুন। শুরু করছি মূল ঘটনা। একদিন আমি আমার রুমে বসে রয়েছি। বসে থাকার এক পর্যায়ে আমার এক চাচা আমাকে বলল যে আয় আমার সাথে এসো ভাতিজা। আমি বললাম কেন, কি হয়েছে? বলল আসো। ঘটনার ভিতরে বলে রাখছি যে আমার চাচা আমার সাথে কথা বলে না ভালোভাবে। তারপরে আমার চাচার সাথে আমি গেলাম। যার পরে আমি আমার চাচাকে বললাম কি হয়েছে চাচা বলেন, কোনো কাজ আছে? চাচা বলছে কোনো কাজ নাই, চলো আমার মেয়ের রেজাল্ট ভালো হয়েছে, আমি তোমাকে খাবার খাওয়াবো। আমি বললাম আচ্ছা তাহলে চলেন। তারপরে গেলাম। যাওয়ার পরে আমাকে স্প্রিট টাইগার আর মিষ্টি খাওয়ানো হলো। মিষ্টি খাওয়ানোর পরে আমি সেগুলো খেলাম। খাওয়ার পরে আমার চাচা দেখতে পেলাম যে যে বোতলটা আমি খেয়েছিলাম স্প্রিট টাইগার, সেই বোতল দুইটা নিয়ে ব্যাগের ভিতরে রেখে দিল। ব্যাগের ভিতরে কেন রেখে দিল সেটা আমি জানি না। আমি চাচাকে জিজ্ঞেস করার সময় বললাম যে চাচা আপনি এগুলো ব্যাগের ভিতরে কেন রাখছেন? আমার চাচা বলল ওই তোর চাচির তেল রাখার জায়গা নেই, তাই ভাবলাম যে এই বোতলটা নিয়ে যাই যদি তোর চাচি তেল রাখতে পারে তো। আমি বললাম আচ্ছা সমস্যা নাই। তারপরে আমি যেটা করলাম সেটা হচ্ছে বললাম যে বাসায় চলে যাই আমি। তারপরে আমার চাচা আমাকে বলল যে আচ্ছা যাও বাসায় চলে যাও। তারপরে বাসায় চলে এলাম। আসার পরে আমার চাচা আমাকে আরও একবার ডাক দিল। পরের দিন ডাক দেওয়ার পরে আমার চাচা আমাকে বলছে যে ভাতিজা একটু এদিকে আসো তো। আমি গেলাম। যাওয়ার পরে বলছে যে কি অবস্থা করে দিচ্ছ নিজের, দেখো তো তোমার নখ কত বড় বড় হয়ে গেছে, ছি এত বড় বড় নখ কেন তোমার? তারপর আমি বললাম যে চাচা আমার রুমে তো নেল কাটার নাই, আমাকে নেল কাটারটা দেন, আমি চারাটা কেটে নিচ্ছি। তারপরে আমি নেল কাটার দিয়ে চারাটা কাটলাম। কাটার পরে আমার চাচা বলছে যে চারা মাটিতে ফেলতে নেই, এই কাগজের উপরে রাখো, আমি ফেলে দেব। আমি বললাম আচ্ছা চাচা দেন। তারপরে কাগজের উপরে রেখে দিলাম। রেখে দেওয়ার পরে আমার চাচা সেগুলো নিয়ে ফেলে দিল। আমি মনে মনে ভাবলাম যে ফেলে দিয়েছে, হয়তো সম্ভবত সেখান থেকে আর কোনো সমস্যা হবে না। আর চারা দিয়েছে এরকমভাবে ব্ল্যাক ম্যাজিক করা যায় সেটা তো আমি জানি না। তারপরে আমার চাচা আমাকে তার পরের দিন আবারও ডাক দিল। ডাক দেওয়ার পরে আমাকে বলছে যে এদিকে আসো। বললাম কেন? এদিকে আসো বলছি। তারপরে গেলাম। যার পরে আমাকে খুব ভালোভাবে আদর যত্ন করে খাওয়াতে থাকে। এটা কেন, কেন এটা হলো? তারপরে আমার চাচা আমাকে বলল আচ্ছা এবার বাসাতে চলে যাও। তারপরে বাসাতে চলে গেলাম। যাওয়ার পরে রাতে আমার সাথে ভয়ঙ্কর ভয়ঙ্কর ঘটনা ঘটতে থাকে। যেমন একটা অবয়ব আসলো আমার কাছে। আসার পরে আমাকে জিজ্ঞাসা করছে তোর আজকে শেষ দিন, তাড়াতাড়ি তাড়াতাড়ি এখানে আয়। আমি বললাম না আমি যাব না। বলল এদিকে আয়, আমার চোখের দিকে তাকা। তারপরে অটোমেটিক্যালি আমি তার চোখের দিকে তাকাই এবং তাকানোর পরে আমি হিপনোটাইজ হয়ে যাই এবং তার কাছে গেলাম। যাওয়ার পরে দেখতে পেলাম যে সে আমার গলা টিপে ধরলো, কিন্তু আমার কোনো কিছু করার সাহস নাই। এখন আমি কি করব? আমার মাথা কাজ করছিল না। তারপরে আমি যেটা করি সেটা হচ্ছে তাকে ধাক্কা দিলাম সেই অভাবটাকে। ধাক্কা দেওয়ার পরে আমি সেখানে সেন্সলেস হয়ে পড়ে যাই। কিন্তু সকালবেলা উঠে আমি কাউকে জানাই না, কারণ আমি যদি আমার বাবা মাকে জানাই তাহলে তারা অনেক কষ্ট পাবে। আমি তাকে কিচ্ছু জানাই না। আর একদিন রাতে আমি বাইরে গিয়েছিলাম। বাইরে যাওয়ার পরে আমি আর আমার এক বন্ধু আমার সাথে ছিল। তারপরে আমি সেখান থেকে চলে আসছিলাম। আসার পরে দেখতে পেলাম যে কলেজের ওই সাইডে একটা একটা লম্বা একটা মানুষ দাঁড়িয়ে রয়েছে। মানুষ কোনোদিনও এত লম্বা হতে পারে না। তাহলে এত লম্বা মানুষ কি করছে সেখানে? আমি দৌড় দিলাম। দৌড় দেওয়ার পরে আমি দেখতে পেলাম সেই লম্বা মানুষটা আমার সামনে দাঁড়িয়ে রয়েছে এবং সেই লম্বা মানুষটা আমার গলা টিপে ধরলো এবং টিপে ধরার পরে আমার বন্ধু সেখানেই দাঁড়িয়ে রয়েছে। আমাকে আমাকে বলছে যে তুই দৌড় দিলি কেন? তোর দৌড় দেওয়া দেখে আমিও দৌড় দিলাম। কি হয়েছে, তুই এরকমভাবে গলায় হাত দিয়ে এরকম করছিস কেন? তারপরে আমার বন্ধু আমার গায়ে হাত দিল এবং হাত দেওয়ার পরে সেই অবয়বটা চলে যায়।
তার পরের দিন রাতে আমি আরও একবার এরকম ঘটনা দেখতে পাই। আমি দেখতে পাই যে আমার ফ্যানের সাথে কে যেন একজন গলায় দড়ি দিয়ে ঝুলছে। এরকম দেখার পরে আমি চিৎকার করে উঠি, কিন্তু আমার মুখ থেকে কোনো আওয়াজ বের হচ্ছিল না। এখন আমি কি করব? আমার মাথা হ্যাং হয়ে গেছিল। তারপরে আমি আমার রুমেই শুয়ে রয়েছি। শুয়ে থাকার এক পর্যায়ে দেখতে পেলাম যে একটা ছোট্ট একটা পুতুল আমার কাছে আসলো। আসার পরে সেই পুতুলটার দিকে তাকিয়ে আমি চোখটা ফিরাতে পারছিলাম না। সেই পুতুলটা আমাকে বলছে, আমাকে কোলে নাও। আমি বললাম, না, আমি তোমাকে কোলে নিতে পারবো না। সে বলল, আমাকে কোলে নিতে বলছি আমি, আমাকে কোলে নাও। তারপরে এক পর্যায়ে তার চোখের দিকে তাকিয়ে আমি হিপনোটাইজ হয়ে যাই। তারপরে আমি তাকে কোলে নিলাম। কোলে নেওয়ার পরে দেখতে পেলাম যে সে আমার গলা টিপে ধরেছে। গলা টিপে ধরার এক পর্যায়ে আমি চিৎকার করে উঠি, কিন্তু আমার মুখ থেকে কোনো আওয়াজ বের হচ্ছিল না। মনে মনে আয়াতুল কুরসি পড়তে থাকি, কিন্তু তাতেও কোনো কিছু হচ্ছিল না। তারপরে এক পর্যায়ে দেখতে পাই যে সেই পুতুলটা ভ্যানিশ হয়ে গেল। সেই পুতুলটা কোথায় গেল? আর এইসব ঘটনা আমার সাথে কেন ঘটছে? সেই ঘটনাটা জানতে চান? আর একটু অপেক্ষা করুন, সব ক্লিয়ার হয়ে যাবে। ঘটনাটা আরও একটু বর্ণনা করছি। একদিন আমি পুকুর পাড়ে বসে রয়েছি। পুকুর পাড়ে বসে থাকার পরে দেখতে পেলাম যে একটা লোক পানিতে ডুবে মারা যেতে লাগছে। আমি সাঁতার জানি আগে থেকেই। আমি সেই লোকটাকে বাঁচানোর চেষ্টা করি। বাঁচানোর চেষ্টা করার পরে আমি সেই ঝাঁপ দিলাম পানিতে। ঝাঁপ দেওয়ার পরে আমি দেখতে পেলাম যে সেই লোকটা আরও কিনারের দিকে যাচ্ছে। আমি বললাম যে, আসেন, আমি আপনাকে বাঁচাবো। তারপরে সেই লোকটাকে আমি ধরলাম। ধরার পরে মনে হচ্ছিল যে আমার গায়ে একটা কারেন্টের শর্ট দিয়েছে, আমাকে নিচের দিকে তলিয়ে নিয়ে যাচ্ছে। আমার দম বন্ধ হয়ে যাচ্ছে। এক পর্যায়ে মনে হচ্ছিল যে আমি পানির নিচে নিঃশ্বাস নিতে পারছি। কিন্তু আশ্চর্যের বিষয় হলো সত্য যে আমি পানির নিচে কিভাবে নিঃশ্বাস নিতে পারছি। এটা কি হচ্ছে আমার সাথে? পানির নিচে এরকমভাবে তো নিঃশ্বাস কেউ নিতে পারবে না। তাহলে পানির নিচে আমি কিভাবে নিঃশ্বাস নিতে পারলাম? তারপরে এক পর্যায়ে সেই লোকটা আমার গলা টিপে ধরে, এবং সেই লোকটা আমার গলা টিপে ধরার পরে আমি সাথে সাথে আমার ঘুমটা ভেঙে যায়। আমি রাতে ঘুমানোই বন্ধ করে দিয়েছিলাম। আমি খাওয়া দাওয়া একদম সব কিছু স্টপ হয়ে গিয়েছিল আমার। আমি খেতে পারছিলাম না, আমি ঘুমোতে পারছিলাম না, আমি হাঁটতে পারি নাই, আমি কিছু করতে পারি নাই। আমি শুধু চিৎকার করেছি, কিন্তু আমি কিছু বলতে পারি নাই কাউকে, কারণ কাউকে কিচ্ছু বলা যাবে না, বললে সমস্যা হবে। আমি কাউকে কিচ্ছু জানাই না। তারপরে এক পর্যায়ে যেটা হয় সেটা হচ্ছে, আমি একটা হুজুরকে ফোন দিলাম যে, হুজুর, আমার সাথে এরকম ঘটনা ঘটে যাচ্ছে। হুজুর বলল যে, তুমি আমার দোকানে এসো। তারপরে আমি হুজুরের দোকানে গেলাম। হুজুরের দোকানে যাওয়ার পরে হুজুর বলল যে, তোর উপরে খুব খারাপভাবে কালো জাদু করা হয়েছে রে। কালো জাদু মানে কি জানিস? আমি বললাম, কালো জাদু মানে ব্ল্যাক ম্যাজিক? সে বলল, হ্যাঁ, ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে তোকে। এই ব্ল্যাক ম্যাজিকের শিকার তুই হয়েছিস 4 দিন আগে। এই 4 দিন যাবৎ তোর সাথে যে ঘটনাগুলো ঘটছে, এগুলো সেই ব্ল্যাক ম্যাজিকেরই খেল। আর এসব খাওয়া দাওয়া তুই করিসনি, কারণ এই কালো জাদুর আসর। এই কালো জাদু যতদিন তোর উপরে থাকবে, তুই দিনে দিনে শেষ হয়ে যাবি। তুই এখনও তো কম শেষ হোসনি। আর 2 দিন যদি এরকমভাবে চলতে থাকে, তাহলে আস্তে আস্তে তুই শেষ হয়ে যাবি। আমি বললাম, এর থেকে বাঁচার কোনো উপায় নেই হুজুর? সে বলল, একটা উপায় আছে। আমি বললাম, কী উপায় আছে? বলল যে, তোর বাসার কাউকে কি তুই জানিয়েছিস? আমি বললাম, আমি আমার বাসার কাউকেই জানাই নাই। কিন্তু একটা আশ্চর্যের বিষয় কি জানেন হুজুর? বলল, কি? আমি আমার বাসার লোকদেরকে জানাতে চাইছিলাম, কিন্তু আমার মন সেটা মানছিল না। আমি মনে মনে ভাবলাম যে, না, আমি আমার বাসার কাউকেই জানাবো না। আমি কাউকেই জানাই নাই। হুজুর বলল, খুব ভালো করেছিস। তুই যদি জানিয়ে দিতি, তাহলে অনেক বড় ক্ষতি হয়ে যেত তোর। ভালো করেছিস, তুই জানাসনি কাউকে, আমাকে জানিয়েছিস। কোনো সমস্যা হবে না। আজকে রাতে ও আবার আসবে। যদি আসে, তাহলে তুই মনে মনে আয়াতুল কুরসি পড়ে নিবি। আর তুই যদি আয়াতুল কুরসি না পারিস, তাহলে তুই মোবাইলে চালিয়ে দিবি আয়াতুল কুরসি। তাহলে সে আর রুমের ভিতরে প্রবেশ করতে পারবে না। এই নে,
পানি পড়া নিয়ে যা, এটা খাবি, খেলে ওই জিনিসটা তোর ভিতরে আর প্রবেশ করতে পারবে না। আর এই নে মাটি পড়া, এই মাটি পড়া তুই তোর পকেটে রাখবি। যতদিন এই মাটি পড়া তোর পকেটের ভিতরে আছে ততদিন ও তোর কাছে আসতে পারবে না, তোকে জ্বালাতে পারবে না। কিন্তু একটা বিষয় সাবধান, গুঙানির আওয়াজ কিন্তু আসবে, তুই ভয় পাবি না। আমি বললাম আচ্ছা, গুঙানির আওয়াজ আসলে আমি ভয় পাবো না, আমি বাসায় চলে যাই। আর আপনি কী কী করতে হবে আমাকে বলেন। সে বলল আজকের মতো বাসায় চলে যা, আমি বসবো, বসার পরে যে সলিউশন আসবে সেটাই তোর উপরে প্রয়োগ করব। আমি বাসায় চলে গেলাম। বাসায় চলে যাওয়ার পরে রাত 1টা-1:30 পর্যন্ত আমার সাথে কোনো ঘটনা ঘটলো না, কিন্তু 1টা-1:30টার পরেই আমার সাথে ঘটনাটা ঘটতে থাকে। একটা গুঙানির আওয়াজ আমার খাটের নিচ থেকে আসতে থাকে। আমি কিচ্ছু বলি না, আমি সেখানেই শুয়ে রয়েছি। আমি আমার কানে হেডফোন দিয়ে আয়াতুল কুরসি শুনতে থাকি, কিন্তু তবুও সেই আওয়াজটা আমার কানে এসে বাড়ি পাচ্ছিল। আমার মনের ভিতরে খসখস করছিল, আমার মন বানছিল না যে এইরকম গুঙানির আওয়াজ সহ্য করাতে। তারপরের দিন হুজুর আমাদের বাসাতে আসে ছদ্মবেশে। আসার পরে আমাকে বলছে যে আমাদেরকে চাউল দেন। তারপরে আমরা চাউল দিলাম। চাউল দেওয়ার পরে আমি হুজুরটাকে চিনতে পেরেছি যে এই তো সেই হুজুর। হুজুর আমাকে চোখের ইশারায় বলল যে চুপ থাকো। আমি চুপ করে রইলাম। তারপরে সেই হুজুরটা বলল যে আমাকে একটু ভিতরে নিয়ে যাবেন, প্রচুর পরিমাণে গরম লেগেছে আমার, আমাকে একটু ঘরের ভিতরে নিয়ে যাবেন। সে বলল হ্যাঁ আসেন, ঘরের ভিতরে আসেন। তারপরে আমার আম্মু আমার আব্বু ওদেরকে বসতে দেয়। বসতে দেওয়ার পরে খাবারের পানি দেয়। পানি দেওয়ার পরে আমাকে বলছে যে তুমি এদিকে আসো তো বাবা। আমি গেলাম। যার পরে আমাকে বলছে যে দেখেন আসলে ওর উপরে একটা জিন আসর করেছে। আমি দেখতে পাচ্ছি যে ওর গায়ের উপরে একটা জিন আসর করেছে। তোমরা একটু বাইরে যাও, আমি জিনটাকে সারিয়ে দিয়ে আসছি, যাও। তারপরে আমি বললাম যে আপনারা বের হয়ে যান। তারপরে সকলে বের হয়ে গেল রুমে থেকে। বের হয়ে যাওয়ার পরে তার সামনে আমি বসে পড়লাম। বসে পড়ার পরে সে লাঠি দিয়ে আমার শরীরে প্রত্যেকটা স্থানে স্পর্শ করতে থাকে। তারপরে এক পর্যায়ে সেই কালো জাদুটা কেটে যায়। কালো জাদু কেটে যাওয়ার পরে আমাকে বলছে যে তোকে কে কালো জাদু করেছে জানিস? আমি বললাম কে আমাকে কালো জাদু করেছে বলেন? সে বলল তোর চাচা তোর হয়ে কালো জাদু করেছে। আমি বললাম আমার চাচা আমার সাথে এটা কেন করলো? কি দোষ করেছিলাম আমি কি দোষ করেছিলাম? তারপরে সে হুজুর বলল যে তুই তোর চাচার মেয়ের সাথে প্রেম করিসনি তো? আমি বললাম করেছিলাম, প্রেম করেছিলাম আমি। তারপরে আমাকে বলল এই তোর বড় অন্যায় ছিল, সে সহ্য করতে পারে নাই, এই জন্য তোর উপরে কালো জাদু করেছে। তারপরে আমি বললাম হুজুর ভালোবাসা কি অন্যায় বলেন? ভালোবাসা কি এটা কি অন্যায়? এটা অন্যায় হতে পারে না। আমি তাকে ভালোবাসছি, সেও আমাকে ভালোবাসছে। এক পর্যায়ে জানাজানি হয়ে গেল, এর জন্য ব্ল্যাক ম্যাজিক করা লাগবে? আমি তার ভাতিজা না? যাই করেছে ভালো করেছে, এসব নিয়ে আমি আর ভাবি না। আমি আর ওই মেয়েকে আর চাই না। আচ্ছা আমাকে আর কিছু বলতে বলেন। সে বলল আমি তোমাকে কিছু পানি পড়া দিয়ে যাচ্ছি, এই পানি পড়াগুলো তুমি খেয়ে নাও, খেয়ে নিলে আর কিচ্ছু হবে না। তারপরে সেই পানি পড়া দিয়ে চলে যায়। তারপরে থেকে আমার সাথে আর কোনো ঘটনা ঘটে না। সো এই ছিল ঘটনা। আশা করি যে এই ঘটনাটা আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদেরকে জানাবেন। লাস্ট একটা আমি কথা বলতে চাই আপনাকে যে আপনি এইরকমভাবে যে ঘটনাটা লিখেছেন একটা খুব ইউনিক একটা স্টোরি, ইউনিক একটা ঘটনা। যাই হোক, লাস্টে আমি একটা কথা বলতে চাই। আসলে এখনকার সময়ে এরকম জানেন, কারণ আমি দেখেছি, আমি অনেক শুনেছি যে এরকম মানে ভালোবাসা, প্রেম এগুলো নষ্ট করে দেয় মানুষের জীবন। সো আপনারা কীভাবে আমাকে ঘটনা পাঠাবেন? আপনারা লিখে ফেলুন hridayhorror98@gmail.com। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করবেন যে আপনি ঘটনাটা আমাদেরকে অডিও ক্লিপ পাঠাবেন নাকি লিখে পাঠাবেন আপনার ঘটনা। এটা কমপ্লিটলি আপনাদের ব্যাপার। আমরা বেশি কথা না বলে আজকের মতো বিদায় নেব। আসসালামু আলাইকুম।